শরীফুল হাসান বলছে দাদা সাউন্ড ক্লিয়ার। আমি তো কথাই বলি নাই তুমি কেমনে সাউন্ড ক্লিয়ার পাইলা? মানে জানে যে আমি প্রথমে জিজ্ঞেস করবো সাউন্ড ক্লিয়ার আছে কিনা, একটু কমেন্ট করো। ও আগে থেকে কমেন্ট করে দিচ্ছে সাউন্ড ক্লিয়ার। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে মহান বৃহস্পতিবার, পবিত্র বৃহস্পতিবার আজকে। কালকে শুক্রবার, কালকে ছুটির দিন। আজকে আমাদের আধুনিক পদার্থবিদ্যা অধ্যায়ের 7ম ক্লাস। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। তো আমরা ভরের আপেক্ষিকতা, দৈর্ঘ্যের আপেক্ষিকতা, সময়ের আপেক্ষিকতা, এই 3টা আপেক্ষিকতার সূত্র এগুলো আমরা দেখে ফেলছি। ইভেন ভর শক্তি উপপাদ্যের যে সূত্রগুলা, শক্তির যে সূত্রগুলা, সেইগুলো আমরা দেখে ফেলছি। তো আজকে আমরা কি করব? প্রবলেম সলভ করব। আজকের ক্লাসটা পুরোটাই হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস। আজকের ক্লাসে আমরা মোটামুটি আপেক্ষিকতা পার্টে যত ধরনের ম্যাথ প্রবলেম আছে আমরা মোটামুটি সলভ করব। প্রত্যেকটা টপিক পড়ার সাথে সাথে আমরা কিছু কিছু ম্যাথ প্রবলেম সলভ করছিলাম, মানে ওই টপিকটা আরো সুন্দর করে বোঝার জন্য। সাথে সাথে আমরা কিন্তু কিছু কিছু টাইপের ম্যাথ প্রবলেম সলভ করছিলাম। তো আজকের ক্লাসটা পুরোটাই হচ্ছে ম্যাথ প্রবলেম সলভিং ক্লাস। তো চলো আমরা শুরু করি। ঠিক আছে, আজকের ক্লাসটা বেশিক্ষণ হবে না, খুবই কম সময়ের একটা ক্লাস হবে। আজকের ক্লাসটা বেশ বড় হবে না, ঠিক আছে। আর কালকের দিনটা তোমাদের ছুটি থাকবে, মানে আগামীকাল শুক্রবারেও তোমাদের ক্লাস হওয়ার কথা। তো শুক্রবারে ক্লাসটা হবে না, শুক্রবারে ক্লাসটা একটু ছুটি থাকবে, ঠিক আছে। আমি হয়তো থাকবো না, ঠিক আছে, রাজশাহীতে থাকবো না, একটু ঢাকা যাবো হয়তো। তো এই কারণে শুক্রবারের ক্লাসটা তোমাদের ছুটি দেওয়া হইলো, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। দেখো, ম্যাথ করার জন্য ধরো তুমি সময়ের আপেক্ষিকতার সূত্র বুঝো নাই, তুমি লরেন্জের রূপান্তর বুঝো নাই, তুমি দৈর্ঘ্যের আপেক্ষিকতার সূত্রের প্রতিপাদন বুঝো নাই, ভর শক্তি উপপাদ্য বুঝো নাই, ভরের আপেক্ষিকতার সূত্র প্রমাণ বুঝো নাই, বোঝার দরকার নেই, সমস্যা নাই। কেউ যদি নাও বোঝে, অনেকে এই অধ্যায়টা ভয় পায়, বিশেষ করে ডেরিভেশন গুলা ভয় পায়। ডেরিভেশন গুলা ভয় পেয়ে এই অধ্যায় আর ধরেই না। আরে ওই অধ্যায় অনেক কঠিন অধ্যায়, ডেরিভেশন অনেক বড় বড়, আমি ওই অধ্যায় থেকে প্রবলেম আসলে সলভ করব না। এরা হচ্ছে দুনিয়ায় যত ধরনের বলদ আছে, ঠিক আছে, দুনিয়ায় যত ধরনের বলদ আছে, এরা সেই বলদদের সবচেয়ে নিম্ন স্তরের বলদ। যেমন তোমরা ছোটবেলায় পড়ছিল না যে খাদকের স্তর, ঠিক আছে, একটা বাস্তু সংস্থানে বিভিন্ন স্তরের খাদক থাকে। তো ঠিক তেমনি এরা হচ্ছে সবচেয়ে নিচে স্তরের বলদ, মানে বলদেরও মনে করো মধ্যে সবচেয়ে নিচে স্তর। তো এরকম সবচেয়ে নিচু স্তরে বলদ হওয়া যাবে না। যদি সূত্রের ডেরিভেশন নাও বুঝো, তাও তুমি ম্যাথ প্রবলেম সলভ করতে পারবা, তুমি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবা, তুমি ইভেন অ্যাডমিশন টেস্টের ম্যাথ প্রবলেমেরও অ্যান্সার করতে পারবা। জাস্ট তোমার ম্যাথ করার জন্য, বিশেষ করে দৈর্ঘ্য, ভর, সময়, এই 3টার যে আপেক্ষিকতার সূত্রে জাস্ট ম্যাথ করার জন্য তোমার একটু জেনে নিতে হবে কোনটা এম নট, এল নট, টি নট, কোনটা এম এল টি, ঠিক আছে। তাহলে বলদ হওয়া যাবে না। তো চলো সুন্দর করে লিখো। ধরো কিছুই বুঝো নাই, ঠিক আছে, এতদিন এই অধ্যায়ের যতগুলো ক্লাস এসেছে ধরো তুমি কিছুই বুঝো নাই, ওকে, কোনো সমস্যা নেই, বোঝার দরকার নেই। তুমি সুন্দর করে একটা হেডিং লিখো, ম্যাথ করার জন্য, ম্যাথ করার জন্য। তিনটা আপেক্ষিকতার সূত্র, এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, টি ইকুয়াল টু টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, আর এম ইকুয়াল টু এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ভর আর সময়ের সূত্র দুইটা একই, দৈর্ঘ্যের সূত্রটা একটু অন্যরকম। আর দৈর্ঘ্যের হবে সংকোচন, ভর এবং সময় বৃদ্ধি, কাল দীর্ঘায়ন, ভরের বৃদ্ধি হবে। তো এবার দেখো আমাদের ধরতে হবে কোনটা এল নট, কোনটা টি নট, কোনটা এম নট, আর কোনটা এল টি এম। তো এটা বোঝার উপায় খুব সুন্দর একটা উপায়। মনে করো এটা পৃথিবী, আর্থ, আর পৃথিবীর পৃষ্ঠে একজন পর্যবেক্ষক, পৃথিবীর পৃষ্ঠে একজন পর্যবেক্ষক। আর এটা হচ্ছে রকেট, রকেটটা ভি বেগে গতিশীল, যেখানে ভি আলোর বেগের কাছাকাছি বেগ। আর এই রকেটের মধ্যে
আরেকজন পর্যবেক্ষক। এইবার শোনো, অনেকে ভাবে পৃথিবীর সময় টি নট, পৃথিবীর দৈর্ঘ্য এল নট, পৃথিবীর ভর এম নট, মহাকাশের গুলা হচ্ছে এম এল টি। এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসতে হবে, এটা ভুল ধারণা। ঠিক আছে, এবার এটা খুবই বিপজ্জনক ধারণা, তাহলে তুমি কিন্তু প্রবলেম সলভ করতে পারবে না। শোনো, ধরো একটা স্কেল, সেই স্কেলটা রকেটের মধ্যে আছে, রকেটের কাঠামোতে আছে। তাহলে যখন এই লোকটা, অর্থাৎ রকেটের মধ্যে থাকা লোকটা, রকেটের কাঠামোতে থাকা লোকটা, সে যখন এই স্কেলটার দৈর্ঘ্য মাপবে, সে মাপবে এল নট। যদি ভর মাপে, সে মাপবে এম নট। আর কতক্ষণ ধরে মাপলো, কতক্ষণ ধরে মাপলো, প্রথম প্রান্ত মাপলো, দ্বিতীয় প্রান্ত মাপলো, কতক্ষণ ধরে মাপলো, সেটা এর মধ্যে সে তার হাতের ঘড়িতে সময় মাপবে। ওর হাতে যে ঘড়ি আছে সেই ঘড়িতে সময় মাপবে, তাহলে সেই সময়টাও মাপবে টি নট। ঠিক আছে, এবার মনে করো ওর মাপার ঘটনাটা পৃথিবীতে বসে এই লোকটা দেখতেছে। ঠিক আছে, ও মাপতেছে, এই ঘটনাটা পৃথিবীতে বসে এ দেখতেছে। তাহলে এ যখন দেখবে, তখন এর সাপেক্ষে ঘটনা গতিশীল। এ যখন স্কেলটাকে দেখবে, দেখো স্কেলটা কিন্তু ভি বেগে রকেটের মধ্যে চলে যাচ্ছে। রকেটে যেহেতু গতিশীল, রকেট যেহেতু এর সাপেক্ষে ভি বেগে গতিশীল, সুতরাং স্কেলটা এর সাপেক্ষে ভি বেগে গতিশীল। তাহলে এ দেখবে গতিশীল অবস্থা। তাহলে এ যখন ওই রকেটের ভেতরে থাকা স্কেলের দৈর্ঘ্য মাপবে, ও মাপবে এল, কারণ ঘটনা ওর সাপেক্ষে গতিশীল। ভর মাপবে এম, এবং ও যে মাপলো, ও যে স্কেলটার দৈর্ঘ্য মাপলো, ও যে হেঁটে হুটে বেড়াইলো রকেটের মধ্যে বসে, ওই সময়টাকে এর কাছে পৃথিবী থেকে, পৃথিবী ওর ঘড়িতে যেটা মনে হবে, সেই সময়টা হচ্ছে টি। তাহলে মাপার ঘটনা এর। ঠিক আছে, মাপছে কিন্তু এ, সেইটা এ বসে দেখছে যে কতক্ষণ ধরে মাপলো, সেই সময়টা হচ্ছে টি। ওকে, এইবার আসো, এই স্কেলটা ওর হাতে না থেকে যদি এর হাতে থাকতো, তাহলে কি হইতো? তাহলে এবার এই স্কেল দৈর্ঘ্য মাপতে এল নট, ভর মাপতে এম নট, সময় মাপতে টি নট, কারণ ঘটনা ওর সাপেক্ষে স্থির, কারণ ওর হাতে আছে স্কেলটা। তো ওর যেহেতু হাতে আছে, ও দৈর্ঘ্য মাপবে এল নট, ভর মাপবে এম নট, সময় মাপবে টি নট। ঠিক আছে, ও মাপবে সবগুলো নট, এম নট, এল নট, টি নট। আর এই যে রকেটের কাঠামোতে যে আছে, সে যখন এটা তাকায় দেখবে, সে যখন মাপবে, তখন ও মাপবে এম এল টি। ঠিক আছে, এম এল টি, কারণ এবার ওর সাপেক্ষে এই ঘটনাটা, এর মাপার যে ঘটনাটা, সেটাকে গতিশীল বলেই মনে হবে। ঠিক আছে, তাহলে এম নট, এল নট, টি নট, এগুলো হচ্ছে ঘটনা যার সাপেক্ষে, ঘটনা যার সাপেক্ষে স্থির। আর এম এল টি এগুলো হচ্ছে ঘটনা যার সাপেক্ষে গতিশীল, ঘটনা যার সাপেক্ষে গতিশীল, ঘটনা যার সাপেক্ষে গতিশীল। এবার আরো সুন্দর করে, আরো সহজ করে বলে দিই, তুমি যদি নিজের কাঠামোটা মাপো, নিজেরটা নিজে মাপো, তাহলে এম নট, এল নট, টি নট। নিজেরটা নিজে মাপলে এম নট, এল নট, টি নট। তুমি মাপবাড়ি করে অন্যেরটা মাপতে যাবা, তুমি মাপবাড়ি করে অন্যেরটা মাপতে যাবা, সেটা হবে এম এল টি। ঠিক আছে, এটাই হচ্ছে কাহিনী। তাহলে তাহলে তুমি নিজেরটা নিজে মাপলে, নিজেরটা নিজে মাপলে সেটা এম নট, এল নট, টি নট। অন্যেরটা মাপতে গেলে, মাপবাড়ি করে অন্যের কাঠামোটা মাপতে গেলে, অন্যের কাঠামোটা মাপবাড়ি করে মাপলে সেটা হচ্ছে এম এল টি। কি ক্লিয়ার? ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবা, তাহলে হবে। এটা তো অনেক আগেই পড়াইছেন, আবার একটু পড়াইলাম। ঠিক আছে, সমস্যা নেই, আবার একটু পড়াইলাম। এইবার আসো, দেখো আজকের ক্লাসে আমি একটু কয়েকটা ম্যাথ প্রবলেম লিখে রাখছি, বুঝছো? ঠিক আছে, আজকের ক্লাসে দেখো অনেকগুলো ম্যাথ প্রবলেম লেখা আছে, এই যে লেখা আছে। তো তোমাদের প্রবলেমগুলো তোলার দরকার নেই, আমি সলভ করে দিচ্ছি। তোমরা দেখো, প্রবলেমের জায়গাটা ফাঁকা রাখো, প্রবলেমের জায়গাটা ফাঁকা রাখো, পরে স্লাইড দিলে তুলে নিও। ঠিক আছে, যেহেতু আজকে একটু কম পড়াবো, তো এই কারণে স্লাইড যখন দিব তখন তুলে নেবা। ঠিক আছে, তো চলো কি বলতেছে, 20 কেজি ভর এবং 10 মিটার দৈর্ঘ্যের একটা বস্তু স্থির অবস্থা থেকে 0.5 সি বেগে চলা আরম্ভ করলো। তাহলে তুমি পৃথিবীতে আসো, এই যে তুমি এখানে আসো, 20 কেজি ভরের একটা বস্তু এবং তার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, সেটা চলা শুরু করছে। এই যে এটা চলা শুরু করছে কত বেগে? ভি হচ্ছে 0.5 সি বেগে চলা শুরু করছে, ওই যে রকেটের মতো আর কি।
তাহলে ওটা চলা শুরু করছে। তো যখন তোমার এখানে যখন ছিল, ওইটা যখন তোমার এখানে ছিল, তুমি তখন ভর মেপে রাখছিলা, এম নট যখন এখানে ছিল তখন ভর মেপে রাখছিলা 20 কেজি। যখন তোমার হাতে ছিল তুমি তখন দৈর্ঘ্য মেপে রাখছিলা কত, এল নট 10 মিটার, এটা মেপে রাখছিলা। বুঝলো আমার কথা? এই যে কলমটা আমার হাতে আছে, এর ভর মাপলাম 10 কেজি, আর এর দৈর্ঘ্য মাপলাম 10 মিটার, সরি ভর মাপলাম 20 কেজি, দৈর্ঘ্য মাপলাম 10 মিটার। এবার এইটা রকেটে করে চলে যাচ্ছে, রকেটে ভি বেগ নিয়ে চলে যাচ্ছে। এইবার আমার সাপেক্ষে গতিশীল। এইবার আমি যখন ওর দৈর্ঘ্য মাপবো এল, কারণ আমার সাপেক্ষে ওটা গতিশীল। আমি এবার অন্যের কাঠামোটা মাপতেছি, রকেটের কাঠামোটা মাপতেছি, দ্যাট ইজ এল। আমি এবার ওর দৈর্ঘ্য মাপবো এল, ভর মাপবো এম। তাহলে এবার কি বলছে দেখি, বস্তুটির গতিশীল অবস্থার দৈর্ঘ্য কত? অর্থাৎ তুমি এখন এখান থেকে বসে গতিশীল অবস্থার যে দৈর্ঘ্যটা মাপবা সেটা হচ্ছে এল। তাহলে এল ইকুয়াল টু হবে এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এল নটের মান কত, 10 রুট ওভার 1 মাইনাস 0.5 স্কয়ার সি স্কয়ার বাই সি স্কয়ার, সি স্কয়ার কাটাকাটি। তাহলে 1 মাইনাস 0.5 এর স্কয়ার রুট অ্যান্সার গুণ 10, তাহলে 5 রুট 3 মিটার। ডান। এবার আসো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলছে নিউটনীয় গতিশক্তি ও আপেক্ষিক তত্ত্ব থেকে প্রাপ্ত গতিশক্তি সমান নয়, এটা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। নিউটনকে যদি জিজ্ঞেস করি যে ভাই নিউটন তুমি বলো তো একটু গতিশক্তির সূত্রটা, ভাই নিউটন বলবে ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। কিন্তু যদি ভাই আইনস্টাইনকে জিজ্ঞেস করো, তখন তোমাকে ভাই আইনস্টাইন বলবে না নিউটন ভুল বলছে, ইকে ইকুয়াল টু এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। তুমি এই দুইটা সূত্র থেকে গতিশক্তি বের করবা, বের করে দেখাবা যে এই দুইটা সূত্র থেকে প্রাপ্ত গতিশক্তি সমান নয়, অবশ্যই সমান হবে না। কেন সমান হবে না? কখন হইতো? যদি এই বস্তুটার বেগ এই যে 0.5 সি না হয়ে 10 মিটার পার সেকেন্ড, 50 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড, 500 মিটার পার সেকেন্ড আলোর বেগের তুলনায় অনেক অনেক কম হইতো, তাহলে দুইটা সূত্র দিয়েই গতিশক্তি কিন্তু সেম আসতো। এটা আমি তোমাকে গত ক্লাসেই দেখাইছি যে বেগের মান যদি ভি এর মান যদি সি এর তুলনায় অনেক 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 কম হয়, তাহলে আইনস্টাইনের যে গতিশক্তি সূত্র সেটাই কিন্তু নিউটনের গতিসূত্রকে সমর্থন করে। আমি আইনস্টাইনের গতিসূত্র থেকে নিউটনের গতিসূত্রে চলে আসতে পারি, কিন্তু বেগের মান যখন অনেক বেশি হবে তখন নিউটনীয় কাঠামো থেকে বা নিউটনের সূত্র থেকে গতিশক্তির যেটা আমরা বের করব সেটা কিন্তু ঠিক হবে না। তো আমার কোশ্চেন ওটাই বলছে যে নিউটনের সূত্র থেকে বের করবা, আইনস্টাইনের সূত্র থেকে বের করবা, দেখাবা যে দুইটা সমান নয়। তা আমরা দেখাবো দুইটা সমান নয়। এখন কোনটার যদি আমি যদি মানে জিজ্ঞেস করি যে কোনটা ঠিক, তাহলে অবশ্যই আইনস্টাইন কাঠামো থেকে যেটা হিসাব করবো ওইটাই কিন্তু ঠিক। তাহলে চলো এবার হিসাব করি। 2 নম্বর। তাহলে প্রথমে নিউটন। তাহলে নিউটনের কাঠামো থেকে গতিশক্তি ধরো ই কে এন নিউটন, তাহলে এটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার। নিউটনীয় কাঠামোতে ভরের কি কোনো চেঞ্জ হয়? তাহলে এই যে ভর এম, এটা কিন্তু ওই স্থির অবস্থারই ভর, কারণ ভরের তো কোনো আপেক্ষিকতা নিউটন কি বলে ভরের কোনো আপেক্ষিকতা হয় না। তাহলে 1/2 এম, এম এর মান 20 কেজি, আর ভি স্কয়ার, ভি হচ্ছে এই বেগটা, তো 0.5 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 0.5 সি তার স্কয়ার। তাহলে এখান থেকে আমি শক্তি পাবো জুল এককে, 10 গুণ 0.5 গুণ 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 তার স্কয়ার, 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 17 জুল, বিশাল শক্তি। এটা হচ্ছে নিউটন। এবার আসো আইনস্টাইন। এবার আইনস্টাইন বা আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী গতিশক্তি ই কে ধরো এ লিখলাম এটা। তাহলে এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। এই যে আমি দেখলাম একজনের কমেন্ট যে ভাই এম কই, এম কই? তো এই এম দেওয়া নেই, মন খারাপ করার কিছু নেই, বের করে নিব, কোনো সমস্যা নেই। কিভাবে বের করব? ভরের আপেক্ষিকতা সূত্র। অনেকে কি করতে পারো, এম আগে বের করে নিতে পারো ভরের আপেক্ষিকতা সূত্র দিয়ে, দেন মানটা এখানে বসাইতে পারো, দরকার নেই। দেখো এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। তাহলে একটা কাজ করো, এম নট সি স্কয়ারটার কমন নাও, কমন নিয়ে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস 1। এম নটের মান 20, সি স্কয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 তার স্কয়ার। এবার 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার হচ্ছে 0.5 স্কয়ার সি স্কয়ার কাটাকাটি একবারে লিখলাম
0.5 স্কয়ার মাইনাস 1। তাহলে দেখি এবার কত আসে। 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 0.5 এর স্কয়ার মাইনাস 1, এর সাথে গুণ হবে 20 গুণ হবে 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 তার স্কয়ার। তাহলে 2.784 ইন্টু 10 টু দি পাওয়ার 17 জুল। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল। তাহলে এই দুইটা সমান নয়, তো দেখালাম যে হ্যাঁ তাই তো, ই কে নিউটন আর ই কে আইনস্টাইন, এই দুটো তো সমান নয়, সেটাই আমরা দেখালাম। ঠিক আছে, ঠিক আছে, মুদ্রা কথা একই। কই মুদ্রা কথা একই? কেমনে একই হইলো? ওটা 2.25 আর এটা 2.78, কেমনে একই হইলো? ওই পাগল, কাছাকাছি তো? নো, কাছাকাছি না, মোটেও কাছাকাছি না। ঠিক আছে, এটা 10 টু দি পাওয়ার 17, দেখছো? 10 টু দি পাওয়ার 17 মান মান দেখো, কোনোভাবে এটা কাছাকাছি না। আচ্ছা, এবার এখানে জায়গা রাখছিলাম হচ্ছে এই ম্যাথের 2 নম্বরটা এই পৃষ্ঠায় করার জন্য জায়গা রাখছিলাম। ঠিক আছে, তো জায়গা তো নাই। আচ্ছা, এখানে পরে একটা ম্যাথ করবো না। এবার আসো 2 নম্বর। 2 নম্বর বলো কি বলছে? পদার্থবিজ্ঞান পরীক্ষাগারে জায়েদ খান চলে আসছে। জায়েদ খান 1 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব বস্তুর ঘনত্ব নির্ণয় করলেন 19.3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব। এবার অন্যদিকে এই যে জায়েদ খানের ভাই চলে আসছে জলিল, অনন্ত জলিল দৈর্ঘ্য বরাবর 0.9 সি বেগে গতিশীল কাঠামোতে ওই বস্তুটার ঘনত্ব মাপতেন। তাহলে এখন বলছে গতিশীল কাঠামোতে ধাতব বস্তুটার দৈর্ঘ্য আগে কত হবে? এটা তো খুবই সহজ। গতিশীল গতিশীল কাঠামো থেকে গতিশীল কাঠামোতে ধাতব বস্তুর দৈর্ঘ্য কত হবে? এই যে মনে করো ল্যাবরেটরি, এই যে পৃথিবীতে মনে করো এই গাছতলায় ল্যাব, গাছতলায় ল্যাব আছে, পরীক্ষাগারে কে? জায়েদ খান। এই হচ্ছে জায়েদ খান, এই যে জায়েদ খান পরীক্ষাগারে 1 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব বস্তুর ঘনত্ব নির্ণয় করলেন। এই যে 1 মিটার দৈর্ঘ্যের ধর একটা ধাতব বস্তু, 1 মিটার তার দৈর্ঘ্য, এর ঘনত্ব এ মাপলো আর কি। তো এই যখন ঘনত্ব মাপলো সেটা 19.3 গুণ 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব। দেখো এর কাঠামোতে, তাহলে এইটা এল নট, এর কাঠামোতে যেহেতু নিজের কাঠামোটা মাপলে এল নট, তাহলে যে এল নট হচ্ছে 1 মিটার, তারপরে রো নট ঘনত্ব, রো নট হচ্ছে এইটা। এবার কি বলছে? অন্যদিকে জলিল দৈর্ঘ্য বরাবর এত বেগে গতিশীল কাঠামো হতে বস্তুর ঘনত্ব মাপলো, অর্থাৎ এর দৈর্ঘ্য বরাবর, এর যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য বরাবর গতিশীল কোনো একটা কাঠামো, ধরো মনে করো একটা স্পেসশিপ, ঠিক আছে, মনে করো একটা মহাকাশ যান, এই যে একটা মহাকাশ যান, এই যে মহাকাশ যানের মধ্যে জলিল বসে আছে, এই যে দৈর্ঘ্য বরাবর, এই দৈর্ঘ্যের দিকে গতিশীল ভি 0.9 সি, তাহলে এই বেগে গতিশীল এই কাঠামো হতে সে সে এই স্কেলের দৈর্ঘ্য মাপবে। তাহলে দৈর্ঘ্য মাপবে সেটা এল, এল কত সেটা চাইছে। তাহলে 1 নম্বর কোশ্চেন, গতিশীল কাঠামোতে ধাতব বস্তুটার দৈর্ঘ্য কত হবে? এল, এল নট √1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে 1 √1 মাইনাস ভি স্কয়ার 0.9 স্কয়ার সি স্কয়ার সি স্কয়ার সি স্কয়ার সি স্কয়ার কাটো, তাহলে √1 মাইনাস 0.9 এর স্কয়ার, তাহলে এটা আসবে 0.4358 এত মিটার। এটা হচ্ছে 1 নম্বর ডান। এবার বলছো অনন্ত ও জায়েদ ঘনত্ব কি একই মাপবে? নো নো নো, ঘনত্ব একই মাপবে না। গত ক্লাসে আমি তোমাকে ঘনত্বের সূত্র দেখাইছি। এই ম্যাথটা, এই ঘনত্বের, বিশেষ করে ঘনত্বের ব্যাপারটা, এটা কিন্তু বিভিন্ন বইয়ে ভুল করা আছে। বিভিন্ন বইয়ে ঘনত্বের এই সূত্রটা কিন্তু ভুল প্রমাণ করা আছে, তো ভুলটা করা যাবে না, ঠিকটা করতে হবে। এখন তুমি যদি একবারে করো তাও আমার কোনো আপত্তি নেই, ভেঙে ভেঙে করো তাতেও আমার কোনো আপত্তি নেই। তাহলে আসো 2 নম্বর, ঘনত্ব। ঘনত্ব জায়েদ খান মাপছে রো নট, এটা তাহলে জায়েদ খান যে মাপছে ঘনত্ব, ঠিক আছে, আর এই হচ্ছে দুইটাই তো জে হয়ে গেল। আচ্ছা, এ হচ্ছে এ জে, তাই না? বর্ষার একটা ডায়লগ আছে, এ জে। জলিল, সরি, জায়েদ খান মাপছে কত? ঘনত্ব রো নট 19.3 গুণ 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব, এটা জায়েদ খান মাপছে। এবার আসো এ জে মাপছে, এই যে অনন্ত জলিল, সে কত মাপবে? সে কত মাপবে? তাহলে যদি একবারে হিসাব করি,
যদি একবারে হিসাব করি, একবারে যদি হিসাব করি রো, গত ক্লাসে দেখাইছিলাম মনে হয়, রো নট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, যদি একবারে হিসাব করি 19.3 গুণ 10 টু দি পাওয়ার 3, 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার 0.9 স্কয়ার সি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার, এটা কাটাকাটি। তাহলে এই ঘনত্ব মাপবে 19.3 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 তাকে ভাগ 1 মাইনাস 0.9 এর স্কয়ার, 1.01 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এত কেজি মিটার কিউব। ঠিক আছে, আর তুমি যদি ভেঙে ভেঙে করতে চাও তাহলে ওই যে সূত্রের প্রমাণ, ভেঙে ভেঙে করা মানে সূত্রের প্রমাণ। ঠিক আছে, সহজ কথা, ভেঙে ভেঙে করা মানে সূত্রের প্রমাণ। যে অর যে ভাই আয়তন ভি, তো ভি ইকুয়াল টু এর দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্য বরাবর গতিশীল, তাহলে দৈর্ঘ্য এল, প্রস্থ ধরো বি, উচ্চতা এইচ, যেহেতু দৈর্ঘ্য বরাবর গতিশীল দৈর্ঘ্যেরই চেঞ্জ হবে, এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, আর বি থাকবে বি নট, এইচ নটই থাকবে। তাহলে এল নট বি নট এইচ নট হচ্ছে জায়েদ খানের, এই যে জায়েদ খান পৃথিবীতে বসে যে ভি নট মাপছে সেই ভি নট, তাহলে ভি নট এটা ইনটু রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ওকে, তারপরে এটা হচ্ছে ভি, আর ভর তো ভরের সূত্র তো আমরা জানি, তাহলে ঘনত্ব রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি, তাহলে এম এর জায়গায় হবে এম নট, নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, আর ভি ইকুয়াল টু হবে ভি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তো এই যে এম নট বাই ভি নট মানেই তো রো নট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, তাহলে এটুকু করে দেন হিসাব করবা। ঠিক আছে, অর একই কথা, ওখানে ডিরেক্ট সূত্র দিয়ে করছি, আর এটা হচ্ছে ভেঙে ভেঙে করা। বোর্ড পরীক্ষা আসলে এটা করাটা বেটার, বুঝছো? বোর্ড পরীক্ষা একবারে এরকম সূত্র খাটাইলে কার কাছে খাতা পড়বে আল্লাহই জানে, তাই না? তো এই কারণে বোর্ড পরীক্ষা একটু ভেঙে করাটা বেটার, ব্যাট অ্যাডমিশন আসলে এভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এবার দেখো 3 নম্বর, এটা খুব সুন্দর একটা কোশ্চেন, 21 সালে বোর্ডে কোথায় যেন আসছিল। তো কি বলছে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে 250 আলোক বর্ষ লাইট ইয়ার দূরে একটি গ্রহের উপর গবেষণা করার জন্য একদল গবেষক একটা কচ্ছপকে পাঠাইছে নভোযানে করে। তো নভোযানের বেগ হচ্ছে 0.6 নভোযানের বেগ, এবং যে কচ্ছপটাকে পাঠাইছে একদল গবেষক 60 বছর বয়সী একটি কচ্ছপকে পাঠাইছে। কত বছর বয়সী? 60 বছর বয়সী একটা কচ্ছপকে পাঠাইছে, বয়স কেবল 60 বছর হয়েছে। এবার ওই গ্রহে পাঠাই দেয় বলছে ওই কচ্ছপের ভর হচ্ছে 20 কেজি, 1 লাইট ইয়ার দেওয়া আছে, প্রাণীটির গড় আয়ুষ্কাল 400 বছর, গড় আয়ুষ্কাল 400 বছর, এটা দেওয়া আছে। দেখো গড় আয়ুষ্কাল, আমি বললাম আমার আয়ুষ্কাল, যার আয়ুষ্কাল, যার বয়স সে বলবে। তাহলে গড় আয়ুষ্কাল 400 বছর, এই যে 400 বছর এটা কিন্তু ওই কচ্ছপের আয়ুষ্কাল। কচ্ছপ কত বছর সময় পাচ্ছে, আমি কত বছর সময় পাচ্ছি ওইটা দিয়ে কিন্তু হিসাব হবে না। কচ্ছপ 400 বছর পাচ্ছে কিনা, নাকি তার কম পাচ্ছে, নাকি তার বেশি পাচ্ছে, সেইটা আমাদের দেখতে হবে। তাহলে এবার আসো দেখো, উদ্দীপকের চলন্ত অবস্থায় প্রাণীটির ভর চাইছে, তাহলে এটা তো খুব ইজি কোশ্চেন, চলন্ত অবস্থায় ভর। তাহলে একবারে চিত্র যদি না আঁকতে চাও একবারে লিখে দিবা m ইকুয়াল টু m নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে স্থির অবস্থায় ভর ছিল কত? ভর ছিল হচ্ছে 20 কেজি রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার 0.6 স্কয়ার, সি স্কয়ার তো কাটাকাটি, তাহলে 20 বাই রুট ওভার 1 মাইনাস 0.6 স্কয়ার, 25, তাহলে 25 কেজি, এটা হচ্ছে কচ্ছপটার ভর। গুড। এইবার আসো 2 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কচ্ছপটি ওই গ্রহে জীবিত পৌঁছাইতে পারবে কি, নাকি মহাকাশযানের মধ্যে এর আগেই পটল তুলবে? জীবিত পৌঁছাইতে পারবে কি, নাকি মহাকাশযানের মধ্যে আগেই মারা যাবে, এটাই আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আসো একটু চিত্র আঁকাই, চিত্র আঁকলে ফিল পাওয়া যাবে, চিত্র আঁকলে ফিল করা যাবে। পৃথিবী, তো আমরা এই যে এখানে আছি, আমরা গবেষক, এই যে আমরা গবেষক আছি, আমরা গবেষক নভোযানে করে পাঠাই দিছে, এই যে নভোযান, এই নভোযানে করে পাঠাই দিছে। তো নভোযানটার বেগ কত? নভোযানটার বেগ হচ্ছে ভি হচ্ছে 0.6
6c 250 আলোকবর্ষ দূরে একটি গ্রহ, 250 আলোকবর্ষ দূরত্ব এস, 250 লাইট ইয়ার আলোকবর্ষ দূরে, ভি এত বেগে যাবে, এত বর্ষ দূরে এই যে গ্রহ, এই যে একটা গ্রহ, ঠিক আছে, অন্য একটা গ্রহ, ঠিক আছে, এই হচ্ছে গ্রহটা, এই গ্রহে যাবে, ঠিক আছে। তাহলে এই গ্রহে যাবে, এই হচ্ছে কচ্ছপটা, ঠিক আছে, এই হচ্ছে কচ্ছপ, ঠিক আছে, এই হচ্ছে কচ্ছপটা। আসো এবার হিসাব করবো আমরা, দেখি কচ্ছপটা জীবিত বুঝাইতে পারছি কিনা। 0.6 বেগে 250 লাইট ইয়ার, 250 লাইট ইয়ার দূরে আমরা পাঠাবো। তাহলে দেখি তো ওই 250 লাইট ইয়ার দূরে 0.6 বেগে যাইতে গেলে আমরা পৃথিবীতে বসে হিসাব করতেছি, দেখি কত সময় লাগবে। পৃথিবীতে বসে হিসাব করে পাঠাচ্ছি, দেখি কত সময় লাগবে, যাবে 250 লাইট ইয়ার, যাবে 0.6 বেগে। তাহলে আমরা এখানে বসে হিসাব করতেছি, দেখি ওর যাইতে কত বছর লাগে। তাহলে পৃথিবীর গবেষকদের হিসাব অনুযায়ী, পৃথিবীর গবেষকদের হিসাব অনুযায়ী ভ্রমণের সময়টি, তো টি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই ভি, সহজ হিসাব, ঠিক আছে। দেখো কেন এটা পৃথিবীর পর্যবেক্ষকদের সময়, কেন কেন এই সময়টাকে আমরা পৃথিবীর পর্যবেক্ষকদের সময় বলতেছি। এই পৃথিবীর পর্যবেক্ষকরা তারাই দেখছে না, তারাই মাপছে না 250 লাইট ইয়ার দূরে, 250 লাইট ইয়ার দূরে। এর সাপেক্ষে অর্থাৎ পৃথিবীর পর্যবেক্ষকের সাপেক্ষে কচ্ছপটা যাচ্ছে এত বেগ নিয়ে, তাহলে দূরত্ব এদের সাপেক্ষে, গবেষকদের সাপেক্ষে, বেগটাও, কচ্ছপের বেগটাও গবেষকদের সাপেক্ষে। তাহলে আমি যদি ওই দূরত্বটাকে এই বেগটা দিয়ে ভাগ দিই, তাহলে আমি যে সময় পাবো এস ইকুয়াল টু ভিটি, তাহলে টি ইকুয়াল টু এস বাই ভি, দূরত্বটাকে যদি এই বেগটা দিয়ে ভাগ দিই, তাহলে পৃথিবীতে বসে হিসাব করবে যে এত বছর, মানে কত বছর লাগে যাইতে সময়। তাহলে এখান থেকে টিটা হিসাব করবে, পৃথিবীবাসী টিটা হিসাব করবে, এস এর মান 250 লাইট ইয়ার, ঠিক আছে, 250 লাইট ইয়ার, এটাকে 250 সি এভাবে বলা যায়। দেখো কেমনে, 250 লাইট ইয়ার, এটা তো লাইট ইয়ার হচ্ছে একটা দূরত্ব, তো এস ইকুয়াল টু কি ভিটি না, ভিটি। তাহলে টি হচ্ছে 1 লাইট ইয়ার, মানে সরি এস হচ্ছে ধরো 1 লাইট ইয়ার, এই দূরত্ব। আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, তাহলে টি হচ্ছে 1 ইয়ার, এই যে 1 ইয়ার, আর এই ভি হচ্ছে সি আর কি, ভি আলোর বেগ, আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটাই 1 লাইট ইয়ার। তাহলে 1 লাইট ইয়ার মানে হচ্ছে সি ইয়ার, কি কথা বলছো, 1 লাইট ইয়ার মানে সি ইন্টু আর কি ইয়ার। দেখো 1 লাইট ইয়ার, এই যে আলোর বেগ সি ইন্টু ইয়ার, তাহলে এভাবে বসানো যায় যে 250 এক লাইট ইয়ারে হচ্ছে সি, 250 হচ্ছে 250 সি, এত দূরত্ব, এত লাইট ইয়ার, এত ইয়ার ডিভাইডেড বাই বেগ কত, ভি কত 0.6 সি। এবার এটা কাটাকাটি, তাহলে টি আসবে ইয়ারে 250 ভাগ 0.6, তাহলে 416.66 বা 67 ইয়ার। কি বোঝা গেছে, ক্লিয়ার? আচ্ছা এই জায়গাটা অনেকে একটু বোঝা নাই যে এস ইকুয়াল টু কেন 250 ইন্টু সি হইল। দেখো আলো কত বেগে অতিক্রম করে, সি বেগে, তাহলে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটা 1 লাইট ইয়ার, 1 লাইট ইয়ার। তাহলে 1 লাইট ইয়ার দূরত্বটা আমরা বের করতে চাই, 1 লাইট ইয়ার, তাহলে এস ইকুয়াল টু ভিটি, আলোর বেগ সি, ভি এর জায়গায় হবে সি, আর টি হচ্ছে 1 ইয়ার, ঠিক আছে। তাহলে 1 লাইট ইয়ার ইকুয়াল টু সি ইয়ার, তাহলে 250 লাইট ইয়ার, এই যে 250 লাইট ইয়ার ইকুয়াল টু সি গুণ 250 ইয়ার, সেটাই বসাইছি, সি গুণ 250 ইয়ার। তাহলে কত হইলো 416.67। এই দূরত্বটা বলে দেওয়ার দরকারও ছিল না, এটা লাগবেও না, এটা কোনো কাজের দরকারই নেই, ঠিক আছে। আচ্ছা আপাতত দরকার নেই, দেখি পরে লাগে কিনা। তাহলে এইটা হচ্ছে পৃথিবীর পর্যবেক্ষকদের সাপেক্ষে কচ্ছপটার যাইতে সময়। এবার কথা হচ্ছে ওই যে বললাম কারো বয়স তুমি মাপতে পারবা না, যার বয়স সে মাপবে। এবার কাছিমটা, কচ্ছপটা, সে রকেটের মধ্যে বসে বসে তার বয়স মাপবে, ও নিজের বয়স নিজে মাপবে, আয়ুষ্কাল ওরটা মাপবে, যে ও যাইতে কত সময় লাগতেছে ও নিজে মাপবে, যে আমি কত বছর পরে গেলাম।
তাহলে ও নিজের বয়স নিজে মাপবে, ওইটা আমাদের টি নট, এই টি নটটা লাগবে। তাহলে পৃথিবীর পর্যবেক্ষকের সাপেক্ষে ওর যাইতে সময়, ঠিক আছে, পৃথিবীর পর্যবেক্ষক ওর যাওয়ার ঘটনাটা দেখছে। ওই যে আমি ভাত খাওয়ার উদাহরণ দিয়ে বুঝাইছিলাম না, রকেটের মধ্যে বসে যে ভাত খাইতেছে সে সময় মাপবে টি নট। আর আমি পৃথিবীতে বসে ওর ভাত খাওয়া দেখবো, তাহলে আমি মাপবো টি। তো ঠিক তেমনি আমি পৃথিবীতে বসে ওর যাওয়া দেখবো, তাহলে ওর সময়, ওর যাওয়ার সময়টা, ঘটনা ওর ও যাচ্ছে, ওর যাওয়ার সময়টা আমি পৃথিবীতে বসে টি মাপবো। আর ওর যাওয়ার সময়, নিজের যাওয়ার সময়, নিজের বয়স, দ্যাট ইজ টি নট মাপবে। কি কথা বুঝছো? হ্যাঁ, ম্যাথের সূত্রটা বুঝিনি। সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি সূত্র। এখানে এস ইকুয়াল টু ভিটি খাটাইছি। দূরত্ব 250 লাইট ইয়ার আর বেগ হচ্ছে এত, তো এস ইকুয়াল টু ভিটি সূত্র খাটাইছি। কেন এস ইকুয়াল টু ভিটি না? এই পাগল, তুমি তোমার বাড়ি থেকে কলেজে যাবা, একজন বলছে এস ইকুয়াল টু ভিটি, তাহলে টি ইকুয়াল টু এস বাই ভি কি করে হলো? আরে পাগল, তুমি তুমি বাড়ি থেকে স্কুলে যাবা, কলেজে যাবা, সরি, তো কলেজে যাবা 2 কিলোমিটার দূরত্ব, যাইতে সময় তোমার সময় লাগছে 1 ঘন্টা, তাহলে বেগ কত আমি যদি বের করতে পারি, অথবা ধরো যে যাচ্ছ 1 কিলোমিটার পার আওয়ার বেগে, দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, তাহলে কতক্ষণ লাগবে কিভাবে বের করবা? সমবেগে যদি যাও কিভাবে বের করবে? এস ইকুয়াল টু ভিটি না? প্রশ্নে তো লাইট ইয়ারের মান দেওয়া, ওইটা দিয়ে করলেন না, ওইটা দিয়ে করতে পারো, সমস্যা নাই, কিন্তু আমার লাগেই নাই, হুদাই আমি খাটাইনি, ওটা কোনো সমস্যা আছে? তাহলে এবার আসো দেখি, এই কচ্ছপকে জিজ্ঞেস করি যে কচ্ছপ ভাইয়া বলো তোমার তো যাইতে কত সময় লাগছে, ও তখন ওর সময় মেপে বলবে টি নট, ওই টি নটটা বের করতে চাই। দেখি এবার কচ্ছপের সময় টি নট, তাহলে টি ইকুয়াল টু টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। যার বয়স তাকে বলতে হবে ভাই, টি হচ্ছে 416.67 আর টি নট হচ্ছে, হিসাব করতে চাই, রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার, তাহলে 0.6 এর স্কয়ার, তাহলে এখান থেকে টি নট আসবে হচ্ছে, করছো নাকি কেউ? 333.33, 333.33 ইয়ার। তাহলে ওর যাইতে এত এত সময় লাগবে, ও নিজে বলবে আমার যাইতে এত সময় লাগলো, ঠিক আছে? এইবার আসো, ওর বয়সই ছিল, কচ্ছপটার বয়সই ছিল হচ্ছে 60 বছর, অর্থাৎ ওর নিজে 60টা বার্থডে কেক কেটে ফেলছে অলরেডি, ঠিক আছে, 60টা বার্থডে কেক কেটে ফেলছে। আর ওই গ্রহে যাইতে আরো 333টা বার্থডে কেক কাটবে। দেখি তাহলে টোটাল বার্থডে কেক কয়টা হইল? 60 যোগ 333.33, তাহলে টোটাল বার্থডে কেক হয়েছে 393.33, 393.33। গড় আয়ু 400 বছর, আলহামদুলিল্লাহ বেঁচে গেছে, ঠিক আছে? তাহলে বলো, ওর গড় আয়ু 400 বছর, 400 বছর পরও মরে যাবে, 400 বছর বাঁচবে, তাহলে 400 বছরের আগে চলে গেছে, ঠিক আছে, তাহলে বেঁচে যাবে। তাহলে ও কেমন ভাবে যাবে? বেঁচে যাবে। তাহলে তাহলে ওর বয়স আর কি, বয়স হচ্ছে 60 যোগ 333.33, তাহলে 393.33, যা 400 ইয়ার থেকে কম, যা 400 ইয়ার থেকে কম, তাহলে বেঁচে যাবে, জীবিত অবস্থায় যাবে। সুন্দর নাম একটা। তাহলে বেঁচে যাবে, জীবিত অবস্থায় যাবে। ঠিক আছে, ওকে, চলো এবার দেখি পরের কোশ্চেনটা কি। এবার কোশ্চেন গুলো সোজা সোজা। কি বলছে? 2 কেজি ভর থেকে প্রাপ্ত মোট শক্তি কত কিলোওয়াট আওয়ার? এমসিকিউ টাইপ কোশ্চেন। আইনস্টাইন কি বলছে? ভর হচ্ছে শক্তির একটা ফর্ম, শক্তিকে যেমন ভরে, ভরকে তেমন শক্তিকে কনভার্ট করা যায়। তাহলে আমি যদি 2 কেজি ভরকে টোটাল শক্তিতে কনভার্ট করে ফেলি, আমি কি পরিমাণ শক্তি পাবো? আগে জুল বের করো, তারপরে কিলোওয়াট আওয়ার করি। তাহলে ই ইকুয়াল টু আইনস্টাইনের ভর শক্তি সূত্র অনুযায়ী ই ইকুয়াল টু এমসি স্কয়ার, ঠিক আছে? যদি বলে এত কেজি ভর থেকে কি পরিমাণ শক্তি পাবা, পুরো ভরটাকে শক্তিতে কনভার্ট করার সূত্র ই ইকুয়াল টু এমসি স্কয়ার। তাহলে দেখি এম এর মান 2 কেজি হলে তা থেকে আমি কি পরিমাণ শক্তি পাই? এম এর মান 2 কেজি, তাহলে 2 গুণ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 তার স্কয়ার, এত জুল। তাহলে কত জুল পাইলাম? 2 গুণ 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 তার স্কয়ার 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 17
এত জুল। ভাই জুল মানে কি? জুল মানে কি? P ইকুয়াল টু W বাই টি, W ডিভাইডেড বাই টি। তাহলে W ইকুয়াল টু পিটি। W করছে কাজ, কাজ মানে শক্তি, তাহলে শক্তি W ইকুয়াল টু পিটি। পি এর এসআই একক ওয়াট আর টি এর এসআই একক সেকেন্ড, তাহলে জুল মানে ওয়াট সেকেন্ড। 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 17 ওয়াট সেকেন্ড কি বানাইতে হবে? কিলোওয়াট আওয়ার। ওয়াট কে কিলোওয়াট বানাইতে হবে, ঠিক আছে? ওয়াট কে কিলোওয়াট বানাবো। 1 কিলোওয়াট সমান সমান 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট। তাহলে 1 ওয়াট, এটা ওয়াট, কিলোওয়াট বানাবো, তাহলে 1 ওয়াট কে যদি আমি কিলোওয়াট বানাতে চাই তাহলে 10 টু দি 1000 দিয়ে ভাগ দিব আর কি, সহজ কথা। তাহলে কত দিয়ে ভাগ দিব? 1000 দিয়ে ভাগ দিব। তাহলে এটা ওয়াট আছে, দেখো একটা শর্টকাট টেকনিক শিখাই দিই। 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 17 ওয়াটকে কিলোওয়াট বানাবো। তাহলে কোন এককে যাব? ওয়াট থেকে কিলোওয়াট বড় এককে যাব, বড় এককে যাব। তাহলে বড় এককে গেলে ভাগ দিব, ছোট এককে আসলে গুণ দিব। বড় এককে গেলে ভাগ দিব, ছোট এককে আসলে গুণ দিব। তাহলে ওয়াট আছে, কিলোওয়াটে যাইতে চাই, দাও ভাগ। এই যে 1000 দিয়ে ভাগ দিলাম, ওয়াট কিন্তু কিলোওয়াট হয়ে গেছে। সেকেন্ড আছে, সেকেন্ড আছে, কিসে যাইতে চাই? ঘন্টায় যাইতে চাই, ওয়াট আওয়ার ঘন্টায়। 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। তাহলে আমি সেকেন্ডে যাইতে চাই, ছোট এককে যাইতে চাই। কি কথা বুঝছো? আমি ছোট এককে যাইতে চাই, সরি বড় এককে যাইতে চাই। সেকেন্ড আছে, আমি ঘন্টায় যাইতে চাই, তাহলে বড় এককে যাইতে চাই। তাহলে আবার ভাগ দিব, কত দিয়ে? 3600 দিয়ে। বুঝতে পারছো? 3600 দিয়ে ভাগ। তাহলে শর্টকাটটা আরেকবার বলি, যদি আমি বড় এককে যাইতে চাই ভাগ দিব, ছোট এককে যাইতে চাই গুণ দিব। ওয়াট থেকে কিলোওয়াটে যাইতে চাই, বড় এককে যাইতে চাই, কিলোওয়াট বড় একক, ভাগ দিব 1000। সেকেন্ড থেকে ঘন্টায় যাইতে চাই, যে ঘন্টা বড় এককে যাইতে চাই, ভাগ দিব 3600। তাহলে 1.8। আর তুমি যদি মনে করো না ভাই আমার কাছে ঐকিক নিয়ম খুব ভালো লাগে, আমি ঐকিক নিয়ম করে করবো, করো, কোনো সমস্যা। 5 ইন্টু 10 টু দি পাওয়ার 10 কিলোওয়াট আওয়ার। শেষ। এবার 5 নম্বর বলা হচ্ছে একটি আলফা কণাকে, কেমিস্ট্রি পড়ছো না? আলফা কণা মানে কি? আলফা কণা মানে হিলিয়াম, হিলিয়াম আলফা পার্টিকেল। আলফা কণা মানে হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম যার ভর সংখ্যা 4, পারমাণবিক সংখ্যা 2। এই 2 কি? এই 2 হচ্ছে জেড, আর এই 4 কি? 4 হচ্ছে এ, ভর সংখ্যা। তাহলে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা মানে প্রোটন। তাহলে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা 2টি, আর ভর সংখ্যা নিউট্রন প্লাস প্রোটন যেটা 4টি। তাহলে নিউট্রন সংখ্যা কয়টি? নিউট্রন, নিউটন সংখ্যা, তাহলে নিউটন সংখ্যা 4 বিয়োগ 2, 4 বিয়োগ 2, 4 বিয়োগ 2 মানে 2, 2টি। তাহলে প্রোটন কয়টা? 2টি। নিউটন কয়টা? 2টি। পাইছো? পাইছো? এবার তাহলে আলফা কণা মানে হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে একটা হিলিয়াম নিউক্লিয়াসকে আমি শক্তিতে কনভার্ট করব, তাই বলছে যে একটা আলফা কণাকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করলে মোট কি পরিমাণ শক্তি পাওয়া যাবে? আলফা কণা মানে হিলিয়ামের নিউক্লিয়াস। এবার হিলিয়াম নিউক্লিয়াসের সমস্ত ভরকে শক্তিতে কনভার্ট করব। যেখানে একটা প্রোটনের ভর কত অ্যাটমিক মাস ইউনিট দেওয়া আছে, একটা নিউটনের ভর কত অ্যাটমিক মাস ইউনিট দেওয়া আছে। দেখো কিছু জিনিস আমরা জানি, ঠিক আছে? কিছু জিনিস আমরা জানি, কি জানি? এটা এগুলা কিন্তু তোমার কেউ বলে দিবে না, এগুলা তুমি ছোটবেলা থেকে জানো বা কেমিস্ট্রিতেও বহুত জিনিস পড়ছো। 1 অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট ইকুয়াল টু 1.66057, ঠিক আছে, গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। এটা কিন্তু আমরা জানি, এই জিনিসগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এবার তাহলে শক্তি ইকুয়াল টু এমসি স্কয়ার। তাহলে এম হচ্ছে টোটাল ভর, দুইটা প্রোটনের ভর, দুইটা প্রোটনের ভর, দুইটা নিউটনের ভর। তাহলে 2 ইন্টু 1 পয়েন্ট বা এরকম লিখে হবে 2 mn প্লাস 2 mp ইন্টু সি স্কয়ার। এবার এগুলা আছে সব অ্যাটমিক মাস ইউনিটে, এই যে অ্যাটমিক মাস ইউনিটে দেওয়া আছে, বসাও, সমস্যা নেই। 2 নিউটনের ভর 1.00866, 2 1.00728। এটা কোন এককে? কোন এককে এটা বলো?
অ্যাটমিক মাস ইউনিট, তারে বানাইতে হবে কেজি, অ্যাটমিক মাস ইউনিট আছে, গুণ কেজি, না হলে তুমি জুল পাবা কেমনে? 1.66057 গুণ 10⁻⁻27 কেজিতে কনভার্ট করে ফেললাম। অ্যাটমিক মাস ইউনিট কেজি হয়ে গেল। এবার গুণ 3 × 10⁸ এর স্কয়ার। বাকি কাজ এই ভদ্রলোক করবে। 1.00866 যোগ 2 গুণ 1.00728 গুণ 1.66057 এক্সপোনেনশিয়াল ফাংশন -27 গুণ 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 তার স্কয়ার। তাহলে 6.02569 গুণ 10⁻⁻10 জুল আসছে। এবার শোনো, এটাকে চাইলে তুমি নরমালি 10⁻⁻10 অনেক কম, অনেক কম, এগুলাকে নরমালি আমরা ইলেকট্রোভোল্টে কনভার্ট করি, এগুলাকে আমরা ইলেকট্রোভোল্টে কনভার্ট করি। তো ইলেকট্রোভোল্টে কনভার্ট করব কেমনে? ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ দিব। 1 ইলেকট্রোভোল্ট যদি বলি জুল কত, 1.6 × 10⁻⁻19 এত জুল। ঠিক আছে, তাহলে আমরা এই যে জুলকে ইলেকট্রোভোল্টে কনভার্ট করব। তাহলে 1 জুল সমান সমান 1 জুল সমান সমান ভাগ এটা, তাহলে একে ভাগ দিব ইলেকট্রনের চার্জ দিয়ে 1.6 × 10⁻⁻19, তাহলে ভাগ 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19, তাহলে 3.766 গুণ 10⁻9 এত ইলেকট্রোভোল্ট। দেখো এবার ইলেকট্রোভোল্ট এককে দেখতে একটু বেশ বড় লাগতেছে, জুল এককে খুবই ছোট মান, ইলেকট্রোভোল্টে একটু বড় লাগতেছে আর কি। তো এইভাবে ইলেকট্রোভোল্টে লেখা হয়। তুমি যদি এটাকে এই জুলটাকে এটাকেই বলো অ্যান্সার, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, হিলিয়াম 2+ হবে না, এখানে হোক, এখানে 2+ হোক আর যাই হোক, ওগুলা নিয়ে আমার কোনো কাহিনী নেই, আমার হিলিয়াম নিউক্লিয়াস নিয়ে কাহিনী। গিগাতে নেন, হ্যাঁ নাও, গিগাতে নাও, সমস্যা নেই। এত গিগা ইলেকট্রোভোল্ট 3.766 গিগা ইলেকট্রোভোল্ট নাও। গিগা মানে কত? 10⁹9। হ্যাঁ, 5। এবার আসো 6 নম্বর। 6 নম্বর কি বলছে দেখি, বলছে একটি নির্দিষ্ট বছরে কোন একটি দেশে মোট এত কিলোওয়াট বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয়। তো বলা হচ্ছে কতটুকু ভর শক্তিতে রূপান্তরিত হয়েছে। এই যে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয়েছে কোত্থেকে জানো? এটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ভরকে শক্তিতে রূপান্তরিত করা হয়। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে নিউক্লিয়ার ফিশন ঘটানো হয়, ঘটানোর পরে ওইখান থেকে নির্গত শক্তি সেটাই তড়িৎ শক্তিতে কনভার্ট করা হয়। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এই যে নির্গত শক্তিটা, এটা কোত্থেকে আসে? এটা কিন্তু ভর থেকে আসে, এটা কিন্তু অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস ভেঙে আসে। ঠিক আছে, এই যে রূপপুর পাওয়ার প্ল্যান্ট যেটা হইতেছে, ওখানে কিন্তু এই যে নিউক্লিয়ারকে ভাঙা হবে। দেখবা তোমরা 9 অধ্যায়ের যে আমার আর্কাইভের ক্লাস আছে, ওই আর্কাইভের ক্লাসে লাস্টের দিকে গিয়ে দেখবা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে কিভাবে তড়িৎ শক্তি পাওয়া যায় তার হিসাব নিকাশগুলো ওখানে দেখানো হয়েছে। তাহলে ওই এরকম একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে এত কিলোওয়াট মোট শক্তি পাওয়া গেছে আর কি। এখন বলছে কতটুকু তাহলে ভর শক্তিতে কনভার্ট হয়েছে। এবার আমাদের কি দেওয়া আছে? শক্তি দেওয়া আছে, ভর বের করবে। আগে ভর দেওয়া ছিল, শক্তি বের করছি, এবার শক্তি দেওয়া আছে, ভর বের করতে হবে। ওকে, কোনো ব্যাপার না, E = mc²। তাহলে ই হচ্ছে 7.5 × 10⁻11 কিলোওয়াট আওয়ার, তাহলে গুণ 10⁻3। ঠিক আছে, গুণ 10⁻3 ওয়াট হয়ে গেল। আওয়ার একে সেকেন্ড করব, মানে জুলে কনভার্ট করব, বুঝছো? এটা তো কিলোওয়াট আওয়ার আছে, জুলে কনভার্ট করব, তাহলে গুণ 10⁻3 আওয়ার মানে ওয়াট। এবার আওয়ারকে সেকেন্ডে, তাহলে 3600 দিয়ে গুণ। আগে যেমন 3600 দিয়ে ভাগ করছিলাম, 1000 দিয়ে ভাগ করছিলাম, এবার গুণ করব জুলে কনভার্ট করার জন্য। তাহলে গুণ 10⁻3 1000 গুণ 3600, তাহলে জুলে কনভার্ট হয়ে গেল, বুঝলাম? এবার আসো এম এর মানটা বের করতে চাই, 3 × 10⁸8 তার স্কয়ার। তাহলে এখান থেকে এম পাবো কেজিতে। 7.5 এক্সপোনেনশিয়াল ফাংশন 11 ইনটু 7.5 এক্সপোনেনশিয়াল ফাংশন 11 ইনটু 10⁻3 গুণ 3600, যা হবে তাকে ভাগ দাও 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 তার স্কয়ার দিয়ে। ঠিক আছে, 30। তাহলে তার এম হচ্ছে 30 কেজি। এই যে 30 কেজি, এটা হচ্ছে অ্যান্সার। শেষ। এবার আসো দেখো, একটি কণার
একটি কণার মোট আপেক্ষিক শক্তি হলো 10 জুল এবং ভর আপেক্ষিক এবং এর আপেক্ষিক ভরবেগ হলো 8 জুল পার সি। জুল পার কুলম না কিন্তু, জুল পার কুলম না কিন্তু, জুল পার সি। সি কি? সি হচ্ছে আলোর বেগ, যেখানে সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। এবার জুল পার সি স্কয়ার এককে কণাটির স্থির বা নিশ্চল ভরের মানটা বের করো। বলতো কোন সূত্র? ভাবো, শক্তি আছে, ভরবেগ আছে, নিশ্চল ভর আছে, তাহলে কোন সূত্র বলো? গত ক্লাসের লাস্টের দিকে একটা সূত্র প্রমাণ করে দিয়েছিলাম না, শক্তি আর ভরবেগের সম্পর্ক, সুন্দর করে হেডিং লেখা ছিল। তাহলে যখন এই টাইপের ম্যাথ আসবে যেখানে ভরবেগ এবং শক্তি, এই যে ভরবেগ আর শক্তি দুইটার কথাই যখন বলা থাকবে, তখন তাড়াতাড়ি সূত্রটা লিখে ফেলবা। মনে আছে সূত্রটা? ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার সি স্কয়ার এম নট স্কয়ার ই টু দি পাওয়ার 4, এম নট স্কয়ার সরি সি টু দি পাওয়ার 4। তার মানে ই স্কয়ার এটা ইকুয়াল টু পি স্কয়ার সি স্কয়ার এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। আসলে দেখি কি দেওয়া আছে। মোট আপেক্ষিক শক্তি হলো ই দেওয়া আছে এবং এর আপেক্ষিক ভরবেগ হলো পি দেওয়া আছে। ঠিক আছে, জুল পার কুলম না, জুল পার সি আলোর বেগ, যেখানে সি আলোর বেগ। তাহলে জুল পার সি স্কয়ার এককে কণাটির নিশ্চল বা স্থির ভর এম নটের মান বের করতে বলেছে, এম নট বের করতে বলেছে, আর সবকিছু দেওয়া আছে। তাহলে আসো ই এর মান বসাই। ই এর মান হচ্ছে 10, তাহলে 10 এই যে জুল পার স্কয়ার। ঠিক আছে, পি এর মান ভরবেগ, পি এর মান 8 জুল পার সি, তাহলে 8 এই যে জুল পার সি এর স্কয়ার সি স্কয়ার। এবার এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। দেখো এই সি আর এই সি কিন্তু একই সি, ঠিক আছে, এই সি কিন্তু একই সি। এই তাহলে 10 বর্গ জে এর বর্গ, জে একক। এবার 8 বর্গ জে এর বর্গ সি স্কয়ার, এটাকে অন্য কালি দিলি, সি স্কয়ার সি স্কয়ার, তারপরে প্লাস এম নট স্কয়ার এই যে সি টু দি পাওয়ার 4। এখন এই সি স্কয়ার কাটা, সি স্কয়ার কাটলে এটা সমান সমান এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4, এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4, 10 স্কয়ার জে স্কয়ার মাইনাস 8 স্কয়ার জে স্কয়ার, তাহলে 10 স্কয়ার মাইনাস 8 স্কয়ার জে স্কয়ার। তাহলে এবার এম নট এর মান, এম নট স্কয়ার, তাহলে 10 বর্গ 100 বিয়োগ এটা তো 6 স্কয়ার মানে 36, তাই না? 10 স্কয়ার বিয়োগ 8 স্কয়ার, হ্যাঁ 36 জে স্কয়ার ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার 4, সি টু দি পাওয়ার 4। তাহলে এবার অতএব বর্গমূল করে দাও। তাহলে অতএব এম নট হচ্ছে 36 কে বর্গমূল করলে 6, জে স্কয়ার কে বর্গমূল করলে জে, আর সি টু দি পাওয়ার 4 কে বর্গমূল করলে সি স্কয়ার। তাহলে এটা হচ্ছে 6 জুল পার সি স্কয়ার। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? ভাই ভরবেগ বুঝিনি দাদা, পাগল, ভরবেগ বলছে না, ভরবেগ পি, পি হচ্ছে 8 জুল পার সি, সি মানে আলোর বেগ আর কি, সিটা কোনো একক না, সিটা হচ্ছে আলোর বেগ। তাহলে এই যে 8 জুল পার সি মানে সহজ কথা 8 ডিভাইডেড বাই সি জুল, এটাই হচ্ছে আলোর মানে ভরবেগ, এটাই হচ্ছে ভরবেগ, কোনটার ভরবেগ হচ্ছে এটা, এটাই বলছে। যে ক্যান লিখলেন, এটা তো একক, যেটা লিখছি আমার ভালো লাগছে তাই লিখছি, তুমি যদি লিখতে না চাও কোনো সমস্যা নেই, বাট সিটা লিখতে হবে, কিন্তু সি কিন্তু আলোর বেগ না। ঠিক আছে, তুমি যে লিখো না আমার কোনো আপত্তি নেই, কিন্তু সিটা লিখতে হবে। আমি লাস্টে ওই এম নটের যে একক আসবে, যে ওই এককের জন্য আমি যে সহ লিখছি, তুমি না হলে কোনো সমস্যা নেই, তোমার তখন এম নটের মান আসবে 6 বাই সি স্কয়ার, এটা আসবে 6 বাই সি স্কয়ার, আমি একক সহ লিখলাম যে 6 জুল পার সি স্কয়ার। এটা ভাই 5 নম্বরে সি কেন গুণ করছেন? কই 5 নম্বর? 5 নম্বরে সি কেন গুণ করছি? ইকুয়াল টু এম সি স্কয়ার, এই যে সি গুণ করবো না, সি তো গুণ করতে হবে, সি কেন গুণ করবো না?
এবার আসো একটা এমসিকিউ কোশ্চেন। c/√2 বেগে চলমান একটি প্রোটনের গতিশক্তি 0.414 m0c²। তো এর ভরবেগ কত? ভরবেগ চাইছে, ভরবেগ। গতিশক্তি দেওয়া আছে, শক্তি না কিন্তু, ঠিক আছে? গতিশক্তি দেওয়া আছে, শক্তি না কিন্তু। শক্তি হলে ওই সূত্র লিখে ফেলতাম, শক্তি হলে ফটাস করে ওই সূত্র লিখে ফেলতাম। এবার গতিশক্তি দেওয়া আছে, তো গতিশক্তি ই কে। তো গতিশক্তি যদি এত হয় তাহলে এর ভরবেগ কত? আচ্ছা আসো তো, গতিশক্তি ই কে 0.414 m0c²। ভাই গতিশক্তির সূত্র কি? mc² মাইনাস m0c²। 0.414 m0c²। m0c² কে ওই পাশে পাঠাও, তাহলে mc² m0c² ওই পাশে গেলে 1 যোগ হবে, তাহলে 1.414 m0c²। এই যে c² আর c² কাটাকাটি, c² এবং c² কাটাকাটি, তাহলে m = 1.414 m0। ওকে, তাহলে আমি এটা m এর মান পাইলাম। আমাদের এত বেগে চলমান, বেগও বলে দেওয়া আছে, বেগ বলে দেওয়া আছে। তো বলছে ভর বেগ কত, তাহলে ভর আর বেগের গুণফল, ভর আর বেগের গুণফলই তো ভরবেগ। তো ভরই তো পেয়ে গেছি, m = 1.414 m0। তাহলে ভরবেগ p, ভর আর বেগের গুণফল, তাহলে ভরের মান m হচ্ছে 1.414 m0 আর v হচ্ছে c/√2, c/√2। তাহলে 1.414 ভাগ √2 ভাগ √2 1, ঠিক আছে? এই যে এটা আর এটা তো কাটা, তাহলে কি পড়ে থাকলো? m0c। তাহলে आंसर হচ্ছে বি, m0c। ঠিক আছে, তাহলে 8 নম্বর ডান, এটা এমসিকিউ। এবার আসো 9 নম্বর কি বলছে দেখি। 9 নম্বর কি বলছে? একটি ইলেকট্রন 0.8 সি বেগে ধাবমান হলে তার গতিশক্তি হয় x m0c², যেখানে m0 হচ্ছে ইলেকট্রনের ভর আর c হচ্ছে আলোর বেগ। তাহলে x কত? একটা ইলেকট্রন এত বেগে গতিশীল হলে তার গতিশক্তি হয়, ইলেকট্রনের গতিশক্তি। তাহলে গতিশক্তির ফরম্যাটটা দেওয়া আছে, বলছে x এর মানটা বের করতে। শোনো, ম্যাথ পড়বে একবার, করা শুরু করে দিবা, দেখবা করা শুরু করে দিলে অটোমেটিক্যালি হয়ে গেছে। গতিশক্তি বলছে না, তাহলে গতিশক্তি ই কে ইকুয়াল টু mc² মাইনাস m0c²। এটা হচ্ছে গতিশক্তির সূত্র, ই কে ইকুয়াল টু। এই গতিশক্তির ফরম্যাটটা দেওয়া আছে এই ফরম্যাটে, ঠিক আছে? গতিশক্তির ফরম্যাটটা দেওয়া আছে এই ফরম্যাটে। তাহলে আসো m ইকুয়াল টু m0 নিচে √1 মাইনাস v²/c² c² মাইনাস m0c²। আসো m0c² কে কমন নিয়ে নিলাম, কমন নিয়ে নিলে 1/√1 মাইনাস v²/c²। v এর মান 0.8, তাহলে 0.8² c²/c² কাটাকাটি -1। দেখি এখান থেকে কত আসে। সহজ এগুলো, এমসিকিউ টাইপ কোশ্চেন। 1/√1 মাইনাস 0.8 এর স্কয়ার, বুঝলা? -1। ভাই 2/3, এটা আসছে 2/3, 2/3 m0c²। আসো এবার তুলনা করব। আমাদের ফরম্যাটটা দেওয়া ছিল এরকম, ফরম্যাটটা দেওয়া ছিল x m0c²। এই তাহলে তো x কত? x হচ্ছে 2/3, x হচ্ছে 2/3। সৃজনশীল আসবে না ভাই এগুলো থেকে? না, এগুলো এমসিকিউ, এগুলো থেকে সৃজনশীল না। সৃজনশীল হচ্ছে প্রথমে কয়েকটা করাবে না, ওগুলো সৃজনশীল। এবার আসো একটা সুন্দর কোশ্চেন আছে, তো কোশ্চেনটা পড়ো আগে, একবার পড়ো, একবার একবার কোশ্চেনটা পড়ো, নিজেরা পড়ো। এক ঘন্টা হয়ে যাচ্ছে, এই তো 1 ঘন্টা হয়ে গেলে তো শেষ করে দিব। 1 ঘন্টা হয়ে গেলে শেষ করে দিব। দেখো বলছে একটা মেশন কণার গড় আয়ু 2.2 মাইক্রোসেকেন্ড এবং এরা ভূপৃষ্ঠতে বেশ উচ্চতায় 0.998 সি বেগ নিয়ে সৃষ্টি হয়। পৃথিবীর কোন পর্যবেক্ষক এই কণাটি নিঃশেষ হওয়ার মুহূর্তে একে কত দূরত্ব অতিক্রম করতে দেখবে? ওই যে একটু আগে একটা ম্যাথ করলাম না কচ্ছপের, সেম ম্যাথ, সেম ম্যাথ। দেখো যার আয়ু তাকে মাপতে হবে কিন্তু। তাহলে আমাদের বলছে মেশন কণার গড় আয়ু 2.2 মাইক্রোসেকেন্ড। বলো এটা কি আমরা মাপছি না মেশন কণা নিজে মাপছে? বলো তো দেখি।
মেশন কণা নিজে মাপছে। গড় আয়ু আমরা কেন বলবো? যার গড় আয়ু ভাই সে বলবে, ঠিক আছে? আমরা কেন গড় আয়ু বলবো? অন্য মানুষের গড় আয়ু আমরা কেন বলবো? ঠিক আছে, তাহলে মেশন কণা নিজে মাপছে। তাহলে এবার আসো একটু চিত্র আঁকি। দেখো আগের ম্যাথটার ওই কচ্ছপের ম্যাথটার মতোই, পৃথিবী আর্থ, এই যে তুমি পৃথিবীতে বসে এখানে দেখো, তাহলে তুমি কি দেখছো? মেশন কণা। ধরো এই হচ্ছে একটা মেশন কণা, এই যে এই হচ্ছে একটা মেশন কণা। তো বলছে একটা মেশন কণার গড় আয়ু 2.2 মাইক্রোসেকেন্ড, এবং এরা ভূপৃষ্ঠ হতে বেশ উচ্চতায় এত বেগ নিয়ে সৃষ্টি হয়। তাহলে যখন সৃষ্টি হয় তার বেগ হচ্ছে এত, তাহলে এত বেগ নিয়ে সৃষ্টি হয়। মেশন কণার এই যে বেগ ভি, পৃথিবীর সাপেক্ষে বেগ 0.998 সি, 0.998 সি, এত বেগ নিয়ে সৃষ্টি হয়। এই বেগ কার সাপেক্ষে? পৃথিবীর সাপেক্ষে। অনেক ভয় মেশন কণার সাপেক্ষে। আচ্ছা ধরো মেশন কণার সাপেক্ষে, মেশন কণার সাপেক্ষে বেগ এটা, মেশন কণার সাপেক্ষে মেশন কণার বেগ হয়, এ তো মনে করো যে মানে নিউটন শুনলে ভয় পাবে। মেশন কণার সাপেক্ষে মেশন কণার বেগ হয়? কখনো না। তাহলে ওই যে বেগটা, এটা আমরা দেখছি, এটা হচ্ছে আমাদের সাপেক্ষে ভি বেগ আর কি। এবার বলছে কি, পৃথিবীর কোন পর্যবেক্ষক ওই কণাটিকে নিঃশেষ হওয়ার মুহূর্তে একে কত দূরত্ব অতিক্রম করে দেখবে। অর্থাৎ এই কণাটা কিছু দূরত্ব অতিক্রম করে নিঃশেষ হয়ে যাবে আর কি, এই দূরত্ব অতিক্রম করার পরে ভস্ম হয়ে যাবে। তো এই দূরত্বটা পৃথিবীর পর্যবেক্ষক এই দূরত্বটা কত মাপবে সেটাই আমাদের চাইছে। তাহলে এই দূরত্বটা অতিক্রম করার পরে নিঃশেষ হয়ে যায়। গড় আয়ু কত? 2.2 মাইক্রোসেকেন্ড। তাহলে মেশন কণার গড় আয়ু, ও ওর আয়ু নিজে মাপবে, অর্থাৎ যত দূর বেঁচে থাকে। অর্থাৎ এখানে জন্ম, এখানে গিয়ে মৃত্যু, এখানে গিয়ে নিঃশেষ হয়ে গেছে। তাহলে জন্ম মৃত্যু, এই জন্ম মৃত্যুর মাঝখানের যে সময়টা, ও নিজের সময়টা মাপছে টি নট 2.2 মাইক্রোসেকেন্ড। জন্ম মৃত্যুর মাঝখানের ও সময়টা মাপছে টি নট 2.2 মাইক্রোসেকেন্ড। এবার আমরা দেখি জন্ম এবং মৃত্যুর এই মাঝখানের সময়টা আমরা তাহলে কত মাপবো? তাহলে ঘটনা কার? ঘটনা ওর বাঁচা মরার নিয়ে কাহিনী। তাহলে ওর বাঁচা মরার কাহিনী আমরা বসে মাপতেছি, তাহলে আমরা কত মাপবো? টি মাপবো। আগে টিটা বের করে নি, আসো আগে টিটা বের করে নি। তাহলে টি বের করবো, এস ইকুয়াল টু ভিটি। দেখো এস ইকুয়াল টু ভিটি, বোঝো? এস ইকুয়াল টু ভিটি সেই সূত্র, সরি এস ইকুয়াল টু ভিটি তে পড়ে। টি বের করবো, তাহলে টি নট দেওয়া আছে, টি বের করতে চাই, তাহলে টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে টি নট হচ্ছে 2.2 মাইক্রোসেকেন্ড রুট ওভার 1 মাইনাস 0.998 এর স্কয়ার, সি স্কয়ার বাই সি স্কয়ার তো কাটাকাটি। তাহলে 2.2 রুট ওভার 1 মাইনাস 0.998 এর স্কয়ার। চৌত্রিশ 34.802 এত মাইক্রোসেকেন্ড আসছে। এবার তাহলে আমরা ওকে বাঁচা মরার সময় দেখবো এত মাইক্রোসেকেন্ড। তাহলে এই মাইক্রোসেকেন্ডের মধ্যে বাঁচা মরা কত দূরত্ব যাইতে দেখবো, আসো। তাহলে আমরা যে দূরত্ব যাইতে দেখবো এস, এস ইকুয়াল টু ভিটি। তাহলে আমাদের সাপেক্ষে ওর বেগ এটা, আর আমরা সময় দেখছি এত, তাহলে ভি বসাই 0.998, সি হচ্ছে 3 × 10⁸, আর টি হচ্ছে এত মাইক্রোসেকেন্ড। তাহলে 34.802 গুণ 10⁻⁻6 অ্যান্সার গুণ 10⁻⁻6 গুণ 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 গুণ 0.998। তাহলে আমরা ওকে দেখব 1.041 × 10⁻⁴ মিটার দূরত্ব অতিক্রম করতে দেখব। ঠিক আছে, আমরা এত মিটার দূরত্ব অতিক্রম করতে দেখব। ওকে, দাদা একটা কোশ্চেন আছে, বলো ভাইয়া। শরীফুল হাসান বলছে দাদা একটা কোশ্চেন আছে, বলো 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 বলো, 1 ঘন্টা হয়ে গেল, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। এই কোশ্চেন করে না। ওকে, এবার আসো 10 11। বাহ, সুন্দর একটা কোশ্চেন তো, পড়ো কোশ্চেনটা পড়ো। একজন ভদ্র মহিলা মহাকাশযানে করে 4 আলোকবর্ষ দূরের একটি গ্রহে এত বেগে যাবেন এবং ফিরে আসবেন। যাবেন
ফিরে আসবেন। তাহলে যাওয়া আসা, তার বয়স তার যমজ বোন যিনি পৃথিবীতে আছে তার চেয়ে কত বছর কম হবে? ঠিক আছে, চলো আঁকি। পৃথিবী, পৃথিবী, তাহলে পৃথিবীতে তার যমজ বোন আছে, এই যে পৃথিবীতে তার যমজ বোন এ আছে, ঠিক আছে। আর সে মহাকাশ যানে করে যাবে আবার ফিরে আসবে। এই যে মহাকাশ যান, মহাকাশ যানে করে, মহাকাশ যানে করে যাবে আবার ফিরবে, যাবে আবার ফিরবে, ঠিক আছে। তো মহাকাশ যানের বেগ কত? ভি 0.8 সি, এত বেগে যাবে এবং ফিরে আসবে। তো বলছে তার বয়স তার যমজ বোনের বয়স যিনি পৃথিবীতে আছে তার থেকে কত বছর কম হবে, এটা আমাদের বের করতে বলছে। ওকে, তাহলে ভাবো কিভাবে করব। তাহলে পৃথিবীতে যে আছে এ, এই যে তার যমজ বোন, এ ওকে যেতে দেখবে আসতে দেখবে, যেতে যাওয়া আসা, গেল কে আসলো কে, ঘটনা কার, কার ঘটনা, কে গেল কে আসলো, কে ভাত খাইলো, ভাত খাওয়ার ঘটনা কার, ওর, ওর, তাহলে ওর ঘটনা, ওর ঘটনা ঘটার সময় দ্যাট ইজ টি নট, ঠিক আছে। তাহলে যাওয়াটা ওর, ঘটনা ওর, তাহলে ওর সাপেক্ষে ওর যাওয়াটা স্থির, টি নট মাপবে। পৃথিবীতে বসে এ ওই ওর যাওয়ার সময়টা মাপবে টি, ঠিক আছে, টি মাপবে। এখন কি বলতেছে, ভদ্রমহিলা মহাকাশ যানে করে 4 আলোকবর্ষ দূরের একটি গ্রহে এত বেগে যাবেন এবং ফিরে আসবেন, দূরত্ব দেওয়া আছে, বেগ দেওয়া আছে। তাহলে পৃথিবীতে বসে এ দেখবে, এ দেখবে গেল ফিরে আসলো, 4 আলোকবর্ষ দূরে গেল, 4 আলোকবর্ষ থেকে আবার ফিরে আসলো, তাহলে যাওয়ার দূরত্ব 4 আলোকবর্ষ, আসার আবার দূরত্ব 4 আলোকবর্ষ, তাহলে এ দেখলো গেল ফিরে আসলো, ঠিক আছে। তাহলে এ এ কত সময় ওকে যাইতে এবং আসতে দেখবে, টি সময়, টি সময় যাইতে এবং আসতে দেখবে। তাহলে আসো টিটা বের করে ফেলি, টিটা বের করে ফেলি। তাহলে এস ইকুয়াল টু ভিটি, দেখো একই টাইপের কোশ্চেন। এবার এই এসটা হবে যাওয়া এবং আসার সময়, তাহলে যাওয়া এবং আসা মিলে 4 যোগ 4, 4 যোগ 4 8 লাইট ইয়ার, তাহলে এর সাথে গুণ দিব লাইট ইয়ার, তাহলে আলোর বেগ সি গুণ দিব, 1 বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে 1 লাইট ইয়ার। তাহলে টোটাল লাইট ইয়ার কত? 4 + 4, তাহলে এর সাথে আলোর বেগ গুণ দিব, গুণ দিলে টোটাল ডিসটেন্সটা পাবো, এস পাবো। তাহলে এবার এস ইকুয়াল টু ভি, কত বেগে গেছে? 0.8 সি বেগে গেছে। কে দেখছে যাইতে? এ দেখছে যাইতে, এই যে এর সাপেক্ষে ওর বেগ, তাহলে 0.8 সি বেগে গেছে, সময় কত? টি, তাহলে টি এটা সি সি কাটা, তাহলে 4 আর 4 8, 8 ভাগ 0.8, তাহলে 10 বছর, 10 বছর, তাহলে টি 10 বছর। তাহলে পৃথিবীতে বসে, পৃথিবীতে বসে ওর যমজ বোন, সে ওকে 10 বছর, 10 বছর যাওয়া আসা দেখবে, গেল 5 বছর আসলো 5 বছর, আর কি 10 বছর। ওকে ডান। এইবার ও কত সময় অতিবাহিত করছে সেটা আমরা দেখব। তাহলে টি নট, ওকে যদি জিজ্ঞেস করি ভাই তুমি যে গেলা, ভাই তো না বোন, বোন তুমি যে গেলা আর আসলা কত বছর ছিলা, মহাকাশ যানের মধ্যে কত বছর ছিলা, তাহলে মহাকাশ যানের মধ্যে কত বছর ছিলা বলবে টি নট। তাহলে টি নট ইকুয়াল টু কি, টি নট মানে টি ইকুয়াল টু টি নট বাই √1 - b স্কয়ার বাই সি স্কয়ার। দেখো এত সুন্দর একে একে বুঝাচ্ছি, বুঝতে হবে কিন্তু, এত সুন্দর ভাবে কেউ বুঝাবে না কিন্তু। টি নট √1 - 0.8 এর স্কয়ার, তাহলে দেখি 10 √1 - 0.8 স্কয়ার, 6 বছর। তাহলে টি নট 6 বছর। তাহলে তাদের বয়সের পার্থক্য কত? 10 আর 6 4 বছর। তাহলে পার্থক্য, বয়সের পার্থক্য, বয়সের পার্থক্য, যেহেতু যমজ বোন, ধরো এরও বয়স ছিল x, এরও বয়স ছিল x, এর হইছে x + 10, ওর হইছে x + 6, তাহলে বিয়োগ করো এবার x + 10 থেকে x + 6 বিয়োগ করো, তার মানে 10 থেকেই 6 বিয়োগ, তাহলে কয় বছর? 4 বছর। কয় বছর? 4 বছর, 4 বছর, বুঝলা? দাদা আমি অপার ভাইয়ের আর্কাইভ ক্লাস করছি, এখন কি ক্লাস করবো? না করলেও চলবে, সমস্যা নাই, তবে একটু স্লাইড দেখিও। 12 নম্বর, 12 নম্বর লাস্ট ম্যাথ, আসো লাস্ট একটা ম্যাথ। 0.9 সি বেগে একটি ট্রেন স্টেশনে এসে থামলো,
ট্রেনের চালক দাবি করলো ট্রেনটি 3 ঘন্টা চলছে। ট্রেনের চালকের দাবি। স্টেশন মাস্টারের ঘড়িতে ট্রেনটি কত ঘন্টা চলছে বলে মনে হবে? কত ঘন্টা চলছে বলে মনে হবে? তাহলে একটা ট্রেন, এই যে এটা হচ্ছে একটা ট্রেন, বুলেট ট্রেন, ঠিক আছে? ধরো একটা বুলেট ট্রেন, বুলেট ট্রেন, এই হচ্ছে চালক, চালক চালায় নিয়ে আসছে। তো কত বেগ? 0.9 সি বেগ। আর প্ল্যাটফর্ম, এই যে পৃথিবীতে প্ল্যাটফর্ম, ঠিক আছে? প্ল্যাটফর্মের নাম, এটা হচ্ছে প্ল্যাটফর্ম মাস্টার আর কি, স্টেশন মাস্টার। তো সেই স্টেশন মাস্টার সেই প্ল্যাটফর্মে বসে আছে। এটা হচ্ছে আর্থ প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের নাম হচ্ছে আর্থ প্ল্যাটফর্ম। হ্যাঁ, তাহলে এবার চালকের দাবি, ট্রেন চালাইছে কে? ট্রেন চালাইছে কে? চালক। তাহলে ঘটনা ট্রেন চালানো, তাহলে ট্রেন চালাইছে চালক, ও দাবি করতেছে। ও কি দাবি করছে? ট্রেনটি 3 ঘন্টা যাবত চলছে, ট্রেনটি চলছে 3 ঘন্টা যাবত, তাহলে টি নট 3 আওয়ার। এবার স্টেশন মাস্টারের ঘড়িতে ট্রেনটি কত ঘন্টা চলছে বলে মনে হবে? তাহলে এ মাপবে ওর ট্রেন চালানোর সময়, ও বলছে আমি ট্রেন চালাইছি 3 ঘন্টা, ওর ঘটনা, ও ভাত খাইছে, ও ট্রেন চালাইছে, তাহলে ওর টি নট মাপবে 3 ঘন্টা পৃথিবীতে বসে, এ তাহলে দেখবে টি। তাহলে শেষ, শেষ, টি ইকুয়াল টু টি নট √1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে টি কত বের করতে চাই? টি নট হচ্ছে 3 ঘন্টা, √1 মাইনাস 0.9 এর স্কয়ার, তাহলে 3 ডিভাইডেড বাই √1 মাইনাস 0.9 এর স্কয়ার, তাহলে 6.8824 আওয়ার। শেষ। ও কি ট্রেন মহাকাশে চালাচ্ছে? ওই রকমই আর কি চিন্তা করো, ওই রকমই চিন্তা করো যে ট্রেন মহাকাশে চালাচ্ছে। একটা জায়গায় ফাঁকা ছিল না, এই যে এই জায়গা ফাঁকা ছিল, চলো এখানে একটা ম্যাথ বসাই দিই বই থেকে। বইয়ে কোনো ম্যাথই নেই, একটু ভালো ভালো ম্যাথ থাকবে তাই না? না, এই বইতে ভালো ম্যাথ নেই। দেখি সেলো স্যারের বই দেখি। করো, ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা কোশ্চেন দেখি, করো। ডিইউতে আসা বলছি একটি ট্রেনের স্থির অবস্থার দৈর্ঘ্য, একটি ট্রেনের স্থির অবস্থার দৈর্ঘ্য 100 মিটার, অতি উচ্চ বেগে
উচ্চ বেগে এটি 80 মিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে যায়। 80 মিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গের মধ্যে দিয়ে যায়। সুড়ঙ্গের মধ্যে দিয়ে যায়। সুড়ঙ্গের দুই প্রান্তের পর্যবেক্ষক লক্ষ্য করেন যে একটি মুহূর্তে ট্রেনটির দৈর্ঘ্য ঠিক সুড়ঙ্গের দৈর্ঘ্যের সমান হয়। একটি মুহূর্তে ট্রেনের দৈর্ঘ্য সুড়ঙ্গের সমান হয়। প্যারাডক্স ম্যাথ। সুড়ঙ্গের সমান হয়। তো ট্রেনের বেগ কত? ট্রেনের বেগ কত? করো। ম্যাথ সহজ, ম্যাথ খুবই সহজ। তাহলে কি বলছে দেখি? একটা ট্রেন, এই যে একটা ট্রেন, দেখো সহজে ম্যাথ পারার উপর একটা উপায় দিই। ধরো অনেক সময় ধরো তুমি কিছু বোঝো টোঝনি, তোমার সূত্র মনে আছে, তাহলে তুমি কিন্তু ম্যাথ করে একেবারে বাজিমাত করে আসতে পারবা। তুমি দেখলে 180, তাহলে 100 বড় দৈর্ঘ্য, এটা এল নট হয়। 80 ছোট দৈর্ঘ্য, এটা এল হয়। ঠিক আছে, তাহলে ওই দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে গেল, সমান হয়ে গেল, তাহলে 100 হয়ে গেল 80, তাহলে এটা এল নট দেওয়া আছে, বি বের করবা, শেষ, ম্যাথ শেষ হয়ে গেল। এবার যদি চিত্রকে বুঝতে চাও, এই যে ট্রেন আর এই হচ্ছে সুড়ঙ্গ, এই যে সুড়ঙ্গ, ঠিক আছে, এই হচ্ছে সুড়ঙ্গ। তো সুড়ঙ্গ ছোট, 80 মিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গ, 80 মিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গ। তাহলে এইটা কত বেগে ঢুকলে এই সুড়ঙ্গের মধ্যে, সেই বেগটা বের করতে বলছে, যার এর দৈর্ঘ্য ছিল 100 মিটার। 100 মিটার। এবার সুড়ঙ্গের দুই পাশে দুইজন পর্যবেক্ষক দাঁড়ানো আছে। এই যে সুড়ঙ্গের এখানে দাঁড়ানো আছে, সুড়ঙ্গের, তাহলে পর্যবেক্ষক হচ্ছে সুড়ঙ্গের পর্যবেক্ষক। সুড়ঙ্গের এখানে দুইজন পর্যবেক্ষক দাঁড়ানো আছে, তারা দেখলো ট্রেনের মধ্যে ঢুকে গিয়ে ট্রেন একেবারে ফিট হয়ে গেল। তাহলে তারা ট্রেনের দৈর্ঘ্য যেটা দেখলো, ট্রেন ফিট হয়ে যাওয়া মানে কি? প্ল্যাটফর্মের সাথে ট্রেন বা সুড়ঙ্গের সাথে ট্রেনটা একেবারে ফিট হয়ে গেছে, দৈর্ঘ্যের সমান হয়ে গেছে। অর্থাৎ এই যে যাত্রী, মানে এই যে পর্যবেক্ষক, তারা আসলে এই ট্রেনটাকে যখন সুড়ঙ্গের মধ্যে ঢুকছে, তখন এই 100 মিটারকে 80 মিটার দেখছে। তাহলে তারা মাপছে 80 মিটার, যেখানে এল নট ছিল 100 মিটার। শেষ, ম্যাথ শেষ। এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে 80 100, তোমাদের আমি বলছিলাম যে 80% হয়ে যায় যখন বি এর মান 0.6। তাহলে এখান থেকে এবার বি এর মান বের করো, 0.6। শেষ। তাহলে আজকের মতো বিদায় মানে আপেক্ষিকতা অংশ শেষ। এবার নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া। তাহলে এই অধ্যায়ে বাকি আছে ফটোতড়িৎ ক্রিয়া, কম্পটন ক্রিয়া আর হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এরকম ছোট ছোট কিছু টপিক বাকি আছে। মূল আলোচনা কিন্তু হয়ে গেছে। তো মোটামুটি আর 3টা ক্লাস, আজকে 7, 8, 9, 10, 3টা ক্লাস লাগবে। 3টা ক্লাস একেবারে টানা মেপে 3টা ক্লাস। টাটা, ভালো থাকো। ভাই বইতে ভরের আপেক্ষিকতা কিভাবে প্রমাণ করা এটা বোঝাই যায় না, এই জন্য তো ওটা করাইনি। ঢাবি রিটেন ম্যাথ করান একটা, এটাই ঢাবি রিটেন ম্যাথ। ঢাবিতে কোনো রিটেন ম্যাথ আসে না।